আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণী বীজগণিতে একটি ব্যতিক্রমী ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। ব্যতিক্রমী বলতে আমি বোঝাতে চাচ্ছি, দেখো এখানে পিছনে কি দেখতে পাচ্ছ, বীজগণিত আলজেব্রা, যেটাকে ইংরেজিতে বলা হয়। ঠিক আছে, এখানে লেখা আছে প্রাথমিক ধারণা। এখন অনেকে ভাবতে পারো যে আমাদের প্রাথমিক ধারণা কি প্রয়োজন, আদৌ প্রয়োজন? হ্যাঁ, কিছু কিছু মানুষের কিছু কিছু স্টুডেন্টরা দেখা যাচ্ছে ক্লাস 6-7-এ নিজেদের মধ্যে ফাঁকিবাজি করে এসেছে, যে কারণে কিছু বিষয় আছে না জানার কারণে এখন এই যে নবম দশম শ্রেণীতে এসে তাদের তো পড়তে হবে, পাশ করতে হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ছোট ছোট ট্রিক্স না জানার কারণে তারা বড় বড় ম্যাথ প্রবলেম সলভ করতে পারে না। তো তাদের এই সমস্যাকে দূর করার জন্য আমার এই তোমার প্রাথমিক যে ধারণার যে ক্লাসটা, আসলে এটা করা। তো যারা এ সম্পর্কে জানো তাদের ক্ষেত্রে তো ভালো, কিন্তু যারা আসলে জানে না তাদেরকে একটা জিনিস সাজেস্ট করতেছি যে এই ক্লাসটা তোমরা করো, তাহলে দেখবা যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এভাবে আমরা প্রাথমিক ধারণা যে ক্লাসগুলো দরকার সেগুলো তোমরা পেয়ে যাবে। কিন্তু যখন যেটা দেবো তখন সেটা করতে হবে, তাহলে দেখা যাবে তোমাদের ম্যাথ প্রবলেমগুলো বুঝতে খুবই সহজ হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। তো এই ক্লাসটা আমরা কিছু ধাপে ধাপে করবো। দেখো ভাইয়া, প্রথমে যে সম্পর্কে জানবো, আমরা করতেছি তৃতীয় অধ্যায়, তো সেটা তো বীজগণিতিক রাশি, তোমরা জানো। তো বীজগণিতিক রাশি প্রথমে আসো, বলা যাক যে বীজগণিতিক রাশি কি বা কাকে বলে। ঠিক আছে, কাকে বলে। আচ্ছা, আমি এখানে লিখতেছি, দাঁড়াও একটা জিনিস লিখতেছি। ধরো আমি লিখলাম 4x প্লাস 2 ইন্টু সমান 0। আমি একটা সমীকরণ লিখেছি। তো এই সমীকরণে এক্স, ঠিক আছে, এক্স এক্স আছে, একটা যোগ আছে, মানে প্লাস চিহ্ন আছে, এবং এই যে সমান ইকুয়াল চিহ্ন আছে। ঠিক আছে, তো এই যে তোমার এক্স, এক্সটাকে আমি বললাম চলক, এটাকে কি বলতেছি? চলক বলতেছি। এবং এই প্লাসটাকে বললাম প্রক্রিয়া চিহ্ন। ভাইয়া আগে বোঝো, আমি বলতেছি, তোমার বোঝার দরকার নেই যে ভাইয়া এগুলো আবার কি। আমি বলতেছি প্রক্রিয়া চিহ্ন, এইটাও একটা প্রক্রিয়া চিহ্ন। এই যে তোমার এই যে ইকুয়াল চিহ্ন, এটাও একটা প্রক্রিয়া চিহ্ন, এইটাও একটা প্রক্রিয়া চিহ্ন। ওকে, এখন এইগুলো পাচ্ছি আমি একটা সমীকরণের মধ্যে। এই সমীকরণটা একটা বীজগাণিতিক রাশি। তাহলে এবার আসো, আমরা কি বলতে পারি যে বীজগাণিতিক রাশি কাকে বলে। এখন আমি তোমারে বাই চান্স বললাম ভাই যে এক্সটাই চলক, এই চলকটা ধরো আমরা জানি না এখন এখানে আমরা জানি না এখানে কত হয়। আমি তোমার বললাম এই চলকের মানটা ধরো 2, ইচ্ছা মতো বললাম, না হলেও ধরলাম যে চলকের মানটা 2। তাহলে চলক এক্স কতকে ধারণ করে আছে? 2 কে, মানে মিন কতকে বোঝাচ্ছে? সে 2 বোঝাচ্ছে। এক্স দ্বারা কি বোঝাচ্ছে? 2। তাহলে এখন আমরা এখান থেকে বীজগাণিতিক রাশির ডেফিনিশনটা দেব কি, যে দেখো ভাইয়া, এই যে এক্স দ্বারা কি বোঝাচ্ছে? একটা সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এটা একটা প্রতীক না ভাইয়া? এটা একটা প্রতীক। তাহলে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর, ভাইয়া দেখো এইগুলো নিয়ে একটা বিন্যাস হয়েছে না, এখানে একটা বিন্যাস হয়েছে না? এই বিন্যাসটাকে বলা হয় ভাইয়া তোমার কি? বীজগাণিতিক রাশি। তাহলে আমরা পুরো ডেফিনিশনটা যদি দেই, কি লিখতে পারি? যে সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক। প্রতীকগুলো কি কি? প্রতীকগুলো হলো প্লাস, মাইনাস, তারপর আছে তোমার ভাগ, গুণ, এগুলো, তাই না? সংখ্যা নির্দেশক প্রতীক এবং তোমার প্রক্রিয়া চিহ্ন এর, প্রক্রিয়া চিহ্ন এর বিন্যাসকেই বলা হয় তোমার, সুনির্দিষ্ট বিন্যাসকেই বলা হয় তোমার বীজগাণিতিক রাশি। আমি সহজে লিখে দিই, এর বিন্যাসকেই বীজগাণিতিক রাশি বলে, বীজগাণিতিক রাশি বলে। এটা তোমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট, এটা মানে শুধু অধ্যায়টা জানার জন্য বললাম, এটা পরীক্ষা আসবে না। ঠিক আছে, তো একটা তোমার বীজগাণিতিক রাশির মধ্যে কি থাকতে পারে? কিছু অজানা মানে চলক থাকতে পারে, তারপর প্রক্রিয়া চিহ্ন থাকতে পারে, তারপর আরো অনেক কিছু থাকতে পারে, আমরা পরে আস্তে আস্তে দেখবো। ওকে, তাহলে এখান থেকে এটুকু জানলেই চলবে। তবে একটা কথা বলে দিচ্ছি যে এই আলোচনাটা অনেক বড়, অনেক ডিটেলসে আলোচনা রয়েছে, কিন্তু তোমাদের দরকার নেই, কারণ তোমাদের সময় নেই। এই ক্লাসটা কাদের জন্য? যারা
7-8 কি করছে, ফাঁকিবাজি করার কারণে, ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক করার কারণে এখন সামনে এসে আর মানে ম্যাথ দেখে ভয় পাচ্ছে বা বুঝতেছে না। তো এরকম সচরাচর এই বেসিক ক্লাসগুলো তুমি এই নবম দশম শ্রেণীতে কিন্তু পাবে না, সেটা কিন্তু 6-7 চলে গেছে। তো তাদের জন্য কি কোনো সলিউশন নেই? অবশ্যই আছে। তো তারা এগুলো দেখলে সহজে ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ছোট ছোট ভুলের কারণে দেখা যায় অনেক সময় তোমরা ম্যাথ পারো না। ওকে, তাহলে এখান থেকে বীজগণিত কি এটুকু জানলেই চলবে। ঠিক আছে, এর বেশি কোনো দরকার নেই। এখানে কি লেখা আছে কি ভাইয়া, যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন, এর বেশি একটুও না। ঠিক আছে, আমি যে অনেক কথা বলবো তুমি কিছু বুঝবা না, দরকার নেই। আমার তো এত প্রেশার দরকার নেই। আমার ম্যাথ করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই জানবো। ওকে, তাহলে এখান থেকে আমাদের এটুকু জানাই যথেষ্ট। এবার আসো চলক। আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি চলক কি। দেখো এবার চলক বা ভ্যারিয়েবল, এবার আমরা কি পড়বো ভাইয়া, আমরা পড়তেছি চলক। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলে ভ্যারিয়েবল। ঠিক আছে, এই এখন আমি তোমাকে এইমাত্র দেখাইছিলাম, বাট আবার দেখাচ্ছি। আমি ধরো একটা ম্যাথ করতেছি। ঠিক আছে, ম্যাথটা হলো তোমাকে বললাম 3x - 4 = 0। এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করো। এখানে এক্স এর মানটা নির্ণয় করো। এখন ভাইয়া তুমি আসলে আমার একটু কথাটা বলো তো, একটা জিনিস বলো। এই যে এক্সটা এর মান তুমি বের করতে চাচ্ছ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, হোয়াট। এখন আমি ধরো সমাধান করতেছি, অঙ্কটা সমাধান করলাম। সমাধান করার পরে ধরো আমি এক্স এর মান পেলাম 4/3। কিভাবে পেলাম সেটা জানা দরকার নেই, ধরো 4/3 পেলাম। ঠিক আছে, ওকে। একইভাবে আমি ধরো এখানে 2y - 1 = 0, এখান থেকে সমাধান করে ধরো আমি এই যে ওয়াই যে জিনিসটা আছে ইংরেজি বর্ণ। ঠিক আছে, তো ইংরেজি বর্ণ ধরো ওয়াই এর মান পেলাম 1/2। তোমার দরকার নেই কিভাবে পেয়েছি, শুধু ধরো। ঠিক আছে, ওকে। একইভাবে আমি ধরো করলাম 7z। ঠিক আছে, ধরো 7z -2 = 0, এখান থেকে ধরো জেড এর মান সমাধান করে পেলাম 2/7। এভাবে বিভিন্ন মান পাচ্ছি। একইভাবে ধরো এখানে আমি আরো কিছু রাশি লিখি, আরো কিছু জিনিস লিখি। ধরো এ ধরো 5a - 5 = 0, এখান থেকে ধরো এর মান আমি পেলাম 1। কিভাবে পেয়েছি জানা দরকার নেই, শুধু ধরো। ওকে, এইভাবে বি ধরো 3b -2 = 0, এখান থেকে বি এর মান ধরো পেয়েছি 2/3। ঠিক আছে, তো এরকম কিছু ইত্যাদি 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 অনেক বর্ণিত আছে ইংরেজি লিখলাম। এখন একটা জিনিস দেখতে পাচ্ছ যে এই বর্ণগুলো বিভিন্ন সময় বিভিন্ন মান ধারণ করতেছে। যেমন এক্স 4/3, এখন এই ম্যাথটা যদি ঘুরিয়ে দেই, এক্স এটা যদি তোমার ম্যাথটা যদি ঘুরিয়ে দেই, ঠিক একইভাবে এখানে যদি দেই 10x - তোমার 10 = 0, তাহলে এখান থেকে তুমি ধরো এক্স এর মান পাচ্ছ 1। ঠিক আছে, এক্স এর মান 1 পাইতেছো, কিভাবে পাচ্ছ সেটা জানা দরকার নেই, বাট দেখো তাহলে আমি কি বলতে পারতেছি যে এই যে তোমার ইংরেজি বর্ণগুলো আছে সেগুলো এক এক সময় এক একটা মান ধারণ করতেছে। ঠিক আছে, সে যে কোনো মান হতে পারে। তাহলে এই যে তোমার যে বর্ণগুলো আছে না, যে বিভিন্ন মান ধারণ করতেছে, তো এই বিভিন্ন মান ধারণ করার ফলে আমাদের বীজগণিতের ভাষায় এই বর্ণগুলোকে বলা হয় তোমার চলক বা ভেরিয়েবল। তাহলে সাধারণভাবে কোনগুলো চলক হতে পারে, চলকগুলো আমরা একটু পরিচিত হয়ে নিই। ঠিক আছে, চলকগুলো পরিচিত হয়নি চলকের সাথে। সাধারণ অর্থে আমাদের দেখবা বেশিরভাগই কি কি থাকে, এক্স, ওয়াই, জেড ইত্যাদি ইত্যাদি, এ, বি, সি, আরো দেখবা তোমার এম, এন। ঠিক আছে, আরো দেখবা পি, কিউ, আর। বেশিরভাগ এগুলোই থাকে। তবে আর যে এগুলোর বাদে যার কিছু হতে পারবে না সেটা কিন্তু না, এগুলো বেশিরভাগ থাকে। তবে প্রত্যেকটা বর্ণই কিন্তু একটা চলক হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে যে কোনো বর্ণ। ওকে, তাহলে আশা করি চলকটা বুঝতে পারতেছো ভাইয়া। আরো চাইলে কথা বলা যায়, কিন্তু আমি চাচ্ছি যে তোমাদের অল্পের মধ্যে না পেঁচিয়ে, বইয়ে যেভাবে পেঁচাইছে ওইভাবে না পেঁচিয়ে তোমরা যাতে সোজা সাপটা বাজে বোঝো, সেজন্য আমি বেশি কথা কিন্তু বলতেছি না, যতটুকু তোমাদের প্রয়োজন ঠিক ততটুকু বলতেছি। ঠিক আছে, তো চলক সম্পর্কে আমাদের এটুকু ধারণা থাকলেই এ অধ্যায় আমার মনে হয়
কমপ্লিট করা যাবে। ওকে, তাহলে চলো এর চেয়ে বেশি জানার দরকার নেই। যেটা জানার দরকার ছিল সেটা ছিল 7-8-এ, কারণ ওখানে ডিটেলসে পড়ার সুযোগ পেয়েছো। এখন সামনে তোমার বড় বড় ম্যাথ, এখন কি আর ওইভাবে না, সেই কারণেই এভাবে ছোট্টভাবে একটু বুঝে যাচ্ছি। ওকে, এখন আসো তাহলে চলক সম্পর্কে আমরা মোটামুটি একটা ছোট্টর মধ্যে বড় ধারণা পেলাম, ঠিক আছে? ছোট সময় বড় ধারণা। এখন আসো বীজগণিতিক রাশি যোগ বিয়োগ গুণভাগ, এইটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট। এইটা না পারার কারণে অনেকের অনেক বড় বড় ম্যাথ প্রবলেম সলভ করতে, যারা তোমরা বোঝো তাদের তো ভালো, তারা প্রথম থেকে পড়াশোনা করছো, কিন্তু যারা করে নাই তারা কি করবে? তাদেরও তো পড়তে হবে, তাই না? তো এখন এই জিনিসটা একটু বুঝবো, বীজগণিতিক রাশির যোগ বিয়োগ গুণভাগ এই তিনটা। তো প্রথমে আমরা আসো যোগটা একটু বুঝি ভাইয়া, যোগ, ঠিক আছে? বীজগণিতিক রাশি যোগটা একটু বুঝি আমরা। ধরো একটা বীজগণিতিক রাশি, আমি বললাম এক্স, এটা একটা চলক, ঠিক আছে? এখন এর সাথে এই এক্স আমি যোগ করতেছি, প্রক্রিয়া চিহ্ন কি? এগুলো প্লাস মাইনাস ভাগন, এগুলোকে প্রক্রিয়া চিহ্ন বলে না? এখানে প্রক্রিয়া চিহ্ন হিসেবে যোগ আছে। তুমি কি করবা, কিভাবে যোগ করবা? আমরা 1+1 এইটা যখন করি তখন আমাদের অ্যান্সার হয় 2, অ্যান্সার হয় 2। ঠিক একই ভাবে এখানে এক্স যোগ এক্স মানে একটা এক্স আর একটা এক্স যোগ হয়ে কত হইতেছে? 2x, ঠিক আছে? এই যে 1x আর এই 1x যোগ হয়ে হইতেছে তোমার 2x, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, হিসাবটা কি সহজে বোঝো। এখানে শুধু 1 মানে এখানে শুধু সংখ্যা আছে, কোন ধরনের চলক আছে? চলক নাই বিদায় 1 আর 1 যোগ হয়ে 2 হয়েছে। কিন্তু যখন চলক আসবে যেমন এক্স প্লাস এক্স, তখন তুমি কিভাবে যোগ করবা? দেখবা চলকের পাশে কি আছে? কিছু নাই, চলকের পাশে কিছু নাই। যে কোনো চলকের সাথে যখন কিছু থাকে না, ঠিক আছে, সামনে হোক পেছনে হোক উপরে হোক নিচে হোক, যখন কিছু থাকে না তখন তার সাথে সর্বদা একটা 1 গুণ অবস্থায় থাকে। তাহলে কে থাকে? যে কোনো চলক, এই পি, পি এর সাথে কি গুণ অবস্থায় আছে? 1 গুণ অবস্থায় আছে। কিউ এর সাথে কত গুণ আছে? 1 আছে। কিভাবে দেখো, 1 একে 1 আমরা জানি, তাহলে কিউ একে কত? কিউ, তাহলে 1 ইন্টু কিউ মানে হলো এখান থেকে কিউ আসবে। তার মানে বলতে পারতেছি যে যে কোনো চলকের সাথে কত গুণ থাকে? 1 গুণ থাকে। তুমি সহজে বোঝো, তাহলে এক্স এর সহগ কত? 1 ইন্টু এক্স প্লাস এক্স এর সহগ 1 ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে তুমি কিভাবে করবা? এই যে সহগগুলো গুণ করবা, মানে সহগগুলো যোগ করবা, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, আর সাথে যে চলক আছে, চলক দুইটা লিখবে না, যে কোনো একটা লিখে দিবা। আরো সহজ ভাবে বুঝো, এক্স আর এক্স যোগ করলে হয় 2x, এক্স আর এক্স যোগ করলে হবে 2x। আবার যদি লিখি ওয়াই যোগ ওয়াই যোগ করলে হবে 2y, ঠিক আছে? আবার যদি কিছু উদাহরণ দেই, বলতো 5x প্লাস 3x যোগ করলে কত হবে? ওই যে তোমাকে বলেছিলাম সহগগুলো যোগ করবা, তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, আর এই এক্স এর এক্স, সহজে যোগ বুঝবা, ঠিক আছে? ওকে, আবার যদি বলি 3y প্লাস ওয়াই যোগ করলে কত হবে? 3টা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে কয়টা ওয়াই হয়? 3 আর 1 কত? 4 না? তাহলে 3টা ওয়াই আর একটা ওয়াই যোগ করলে হবে 4y। তো এগুলো কিন্তু সাধারণ বা কমেডি টাইপের জিনিস মনে হলেও এগুলো কিন্তু অনেক সময় দেখবা এই বিষয়গুলো অঙ্ক না পারার কারণ হয়ে ওঠে। তাদের ক্ষেত্রে যারা পিছনে ফাঁকি দিয়ে এসেছে, তো তাদের ক্ষেত্রে এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। তো চলো, এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি যোগ। আশা করি যোগ কারো সমস্যা নেই, থাকলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? ওকে, তাহলে গেল আমাদের তোমার যোগ। এবার আসো বীজগণিতিক রাশির বিয়োগ। এবার আমরা কি শিখবো? এইবার শিখবো বীজগণিতিক রাশির বিয়োগ, বিয়োগটা শিখবো। চলো বিয়োগ দেখি তো ভাইয়া। আমি লিখলাম এক্স মাইনাস এক্স, তোমাকে বললাম ভাইয়া এটা বিয়োগ করে দাও খাতো, তখন তুমি বলবা ভাই জীবনে 2 এর থেকে 1 বিয়োগ করেছি, পেয়েছিলাম 1, 3 এর থেকে 2 বিয়োগ করে পেয়েছি তোমার তোমার হচ্ছে 1, কিন্তু এক্স থেকে কোনোদিন তো এক্স বিয়োগ করতে দেখি নেই। এগুলো কি বিয়োগ করা সম্ভব? আমি তোমাকে বলতেছি কিভাবে সম্ভব। হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? একটা এক্স থেকে একটা এক্স বিয়োগ করতেছো, তোমার কাছে একটা আছে, ঠিক আছে? বিয়োগ করা মানে আমরা ছোটবেলায় কি শিখেছি? কমা, ঠিক আছে? ওইভাবে যে করেছিলাম না, যে ধরো রিতার কাছে
5টা আপেল আছে, সেখান থেকে সে 3টা আপেল তার ছোট বোনকে দিয়ে দিছে, তার কাছে কয়টা আপেল আছে? তখন তুমি কি করতা? কমে গেলে বিয়োগ করতা। তাহলে এখানেও একইভাবে ধরো তোমার কাছে একটা এক্স আছে, সেখান থেকে একটা এক্স বিয়োগ হয়েছে, মানে কি একটা এক্স কমে গেছে, তো একটা এক্সই তো তোমার কাছে ছিল, বিয়োগও তো একটা হয়েছে, মানে কমে গেছে একটা, তাহলে আর কিছু থাকে? থাকে 0। ঠিক আছে, তাহলে এক্স থেকে এক্স বিয়োগ করলে 0। একইভাবে দুইটা এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ করে দাও, মানে দুইটা থেকে একটা তুমি দিয়ে দিয়েছো, তাহলে কয়টা থাকে? তোমার থাকে একটা। তবে একটা এক লিখবে না, থাকে কি একটা, বাট তুমি এক লিখবে না, লিখবা কি তোমার কাছে যা ছিল, ছিল তো এক্স, তাহলে দুইটা এক্স ছিল, একটা এক্স চলে গেছে, বাকি থাকে একটা এক্স, তাই না? বাকি থাকে একটা এক্স। তো এইভাবে আমি তোমাকে যদি একটু বড়টা দিই, বলো তো 10x থেকে 5x বিয়োগ করলে কত হয়? অনেক সময় কিন্তু এগুলো পারে না ভাইয়া। 10টা এক্স আছে, সেখান থেকে 5টা এক্স চলে গেছে, তাহলে আর কয়টা এক্স থাকে? আরো তো 5টা এক্স থাকে না? আরো তো 5টা এক্স থাকে। ঠিক আছে, এখন ক্যালকুলেটরে এর চেয়ে বড় বড় তোমার ধরো 100 থেকে বললো যে তোমার 45টা এক্স বিয়োগ করে দেখো, তখন তুমি কিভাবে করবা? তখন কিভাবে করবা? ধরো 100x আছে তোমার কাছে, 100x, সেখান থেকে ধরো 45টা বা ধরো 65টা এক্স বিয়োগ করতে বলছে, তখন তুমি কিভাবে করবা? তুমি মনে করবা যে কোনো ধরনের এক্স তোমার নাই, তুমি ক্যালকুলেটরে এই 100 থেকে 65 বিয়োগ করে দেবা, তারপর যা থাকে ওর সাথে একটা এক্স দিয়ে দেবা। কথাটা বোঝো নাই? আমি তোমাকে বোঝাচ্ছি, দেখো একদম হাতে কলমে সুন্দরভাবে বোঝো। ধরো আমি যেভাবে তোমার পরীক্ষার খাতায় করতে হবে সেভাবেই দেখাবো। ধরো 100x, মানে তোমার একটা ম্যাথে এই এই সিচুয়েশনে তুমি পড়েছো, এখন তুমি কি করবা? যারা একদম লো কোয়ালিটি স্টুডেন্ট, যারা ভালো বুঝে তারা তো ধাপ ধুপ করে ফেলবে, কিন্তু যারা বোঝো না, ধরো 100x থেকে 65x, এখন এই ক্যালকুলেশনটা করতে পারতেছো না, তখন কি করবা? তুমি দেখবা যে সংখ্যাগুলো কত, সংখ্যা 100 থেকে 65 বিয়োগ হচ্ছে, তাহলে তুমি এখানে কি করবা? 100 উঠাবা, উঠাইলাম 100, বিয়োগ দিবা 65, আমি এখানে পাচ্ছি 35, মানে 35। তো 35 না লিখে ভাইয়া এইগুলোর সাথে যেহেতু এক্স ছিল না, এই 35-এর সাথেও এক্স দিবা, তাহলে 100x থেকে 65x চলে গেলে থাকে 35x, 35x। তো এটা মোটামুটি বিয়োগের একটা ধারণা ছিল। তো এগুলো ভালোভাবে দেখবা, বুঝছো? না দেখলে দেখা যাবে যে আমরা যখন ম্যাথ করি অনেক সময় দেখা যায় স্টুডেন্ট বোঝে না যেখান থেকে ভাই কিভাবে কি করলো, তো এই না বোঝার কারণে ম্যাথটা তার আর হলো না। ঠিক আছে, সবাই যে বোঝে না, বেশিরভাগ স্টুডেন্টরাই বোঝে, বাট কিছু সংখ্যক স্টুডেন্ট ফাঁকিবাজি করার ফলে দেখা গেছে এগুলো পড়ে নাই 6-7-এ, তো তারা এগুলো মানে ভালো মতো বোঝে না। তো তাদের জন্যই আমাদের এই ক্লাসটা। ঠিক আছে, তো এটা ছিল তোমার বীজগণিতের বিয়োগ। এবার আসো আমরা পড়ি বীজগণিতের গুণ সম্পর্কে, যে বীজগণিতিক রাশির গুণ আসলে কিভাবে হয়। তো আমরা চলো পড়ি, এবার পড়বো গুণ। এবার আমরা কি পড়বো ভাইয়া? এবার পড়বো গুণ। তোমাকে আমি বললাম ভাইয়া 1-এর সাথে 1 গুণ করে দাও, তুমি না দেখে মানে না করে তুমি অ্যান্সার দিয়ে দেওয়া 1 হয়েছে। আবার অনেকেরই বললাম ভাইয়া 2 এর সাথে 2 গুণ করে দেখাও, বলবা 4 হয়েছে। কিন্তু যখনই বললো ভাইয়া এক্স এর সাথে এক্স কে গুণ করে দেখাও, তুমি তখন কি বলতে পারবা এক্স অক্ষে এক্স? বলতে পারবা না। এখন ধরো তুমি কিছু জানো না, তুমি ধরো জানোই না এটা কিভাবে করে, নতুন করে শিখতেছো, তাহলে দেখো কিভাবে করতে হয়। শোনো একটা জিনিস, আমি একটা জিনিস লিখলাম m⁴n লিখলাম, পাওয়ার এভাবে উপরে যে থাকে এটা পাওয়ার বলা হয়। তাহলে এই যে এমটা মানে নিচে যে থাকে তাকে বলা হয়, আমি বলতেছি তাকে বলে ভিত্তি, তাকে কি বলে? ভিত্তি বলে। আর উপরে যে থাকে, ঠিক আছে, তাকে বলা হয় ঘাত বা পাওয়ার, তাকে বলা হয় পাওয়ার অথবা ঘাত, তুমি যেটা বলো, এই দুইটা বলা হয়। তাহলে পাওয়ার বা ঘাত, এখন এই এক্স, ঠিক আছে, এক্স, এক্স এর উপরে তো কিছু নেই, এক্স এর উপরে কি কিছু আছে? না, এক্স এর উপরে কিছু নেই। যেহেতু এক্স এর উপরে কিছু নেই, তাহলে তুমি মনে মনে ধরবা এক্স এর উপরে 1 আছে। তাহলে এখান থেকে কি শিখলাম? পাওয়ার হিসেবে এক্স এর উপরে 1 আছে আমি ধরলাম, তাহলে এখান থেকে কি শিখতে পারতেছি? যে কোন চলক, এক্স তো একটা চলক, কোন চলকের উপরে যদি কিছু না থাকে, চলক যদি শুধু থাকে, তখন তার সাথে পাওয়ার হিসেবে কত থাকে? 1 থাকে। আরো তো একটা শিখেছিলাম যে কোন চলক যদি মানে তার কাছে বামে সামনে পিছিয়ে কিছু না থাকে, তখন তার সাথে গুণ অবস্থায় কে থাকে? 1 থাকে। তাহলে এই জিনিসটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাহলে এখানে শুধু এক্স আছে, এক্স আছে মানে এই এক্স এর সাথে কত উপরে পাওয়ার কত আছে? এক্স এর পাওয়ার আছে এখানে 1। ঠিক আছে, এই গুণের গুণ, এই এক্স,
এক্স এর উপরে কোনো পাওয়ার নেই, মানে কত পাওয়ার আছে, 1 আছে, লিখলাম। দেখো বীজগণিতিক ক্লাসে গুণ কিভাবে করতে হয়। এখন দেখো তাহলে এখান থেকে কি পাই, এই এক্সটাকে বলা হয় ভিত্তি, আর এই যে উপরে যে থাকে তাকে বলা হয় পাওয়ার। তাহলে দেখো তো একটা এটুকু আর এটুকু, এক্স আর এক্স, এখানে ভিত্তি হিসেবে এক্স আছে, এভাবে ভিত্তি হিসেবেও এক্স আছে, ঠিক আছে। তো এভাবে যদি ভিত্তি একই থাকে, যদি ভিত্তি একই থাকে, তাহলে এই দুইটা ভিত্তির পরিবর্তে তুমি একটা ভিত্তি লিখতে পারবা, ঠিক আছে। দুইটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখতে পারবা। এবং যদি তাদের মাঝে গুণ থাকে, গুণ বোঝো, প্রক্রিয়া চিহ্ন হিসেবে যদি গুণ থাকে, তাহলে ওই গুণের যখন গুণ থাকবে তখন এদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে গুণ আছে, তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এর পাওয়ার হলো 1 আর এইটার পাওয়ার হলো 1, তাহলে দুইটা যোগ হয়ে গেছে। তাহলে এদের দুইটা যোগ করে দিলে এখানে 1 যোগ 1 এক কথায় 2 হয়ে যায়। তাহলে আমি এটা সমাধান করে পেলাম এক্স স্কয়ার, পাইলাম এক্স স্কয়ার। তাহলে আমি কি বলতে পারতেছি, দেখো সাধারণ নিয়মে কিন্তু গুণটা হয় নাই, বীজগণিতিক রাশির গুণটা কিন্তু সাধারণ নিয়মে হয় নাই। দেখো আমরা যদি 1 ইন্টু 1 করি সেক্ষেত্রে 2 হয়, সেক্ষেত্রে হয় 2, কিন্তু এক্স ইন্টু এক্স করলে কেন 2 হয় না, বা 2x হয় না, কেন 2x হয় না, এটা তো বুঝতে হবে, তাই না। তাহলে এইভাবেই করে, ঠিক আছে। সূচকের নিয়ম, এই নিয়মটা এসেছে সূচক থেকে। এই নিয়মটা কোথা থেকে এসেছে ভাইয়া, এটা সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে কি শিখলাম, যে ভিত্তি যদি এক থাকে তাহলে প্রতিটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লেখা যাবে, এবং গুণ থাকলে তাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম আরো দুই একটা এক্সাম্পল দেখো গুণের, লিখলাম ধরো 4x এবং ইন্টু ইন্টু 3x, ঠিক আছে। এখন এই যে তোমাকে গুণ করতে বলবেন, তুমি কিভাবে করবা, দেখো যদি এভাবে সংখ্যা থাকে তখন প্রথমে সংখ্যার সাথে সংখ্যার গুণ করবা। তাহলে 3 4 এখানে কত হবে, 3 4 হবে 12, ঠিক আছে। এখন দেখো এইটার ভিত্তি এক্স, এটার উপরে পাওয়ার নাই মানে কত আছে, পাওয়ার 1 আছে, এটার উপরে পাওয়ার নাই মানে পাওয়ার 1 আছে। এই ভিত্তি আর এই ভিত্তি, দুইটা ভিত্তির পরিবর্তে আমি একটা ভিত্তি লিখতে পারি, যেহেতু ভিত্তি এক্স আছে তাই আমি লিখলাম একটা এক্স। গুণ থাকলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাই এখানে যেহেতু গুণ আছে আমি পাওয়ার গুলো যোগ করে দেবো, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2। তাহলে এখান থেকে টোটাল কি পাইতেছি, 12x স্কয়ার, এক্স স্কয়ার, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যদি আরো কিছু বড় বড় ঘাতের তোমাকে কিছু জিনিস ট্রিক্স দেখাই, আমি তুমি বললাম ভাইয়া তোমার 5x³ ইন্টু 3x⁴, বলো তো এটা গুণ করলে কত হয়। তখন তুমি কি করবা, প্রথমে এই যে তোমার সংখ্যার সাথে সংখ্যাটারে গুণ করবা। তাহলে 3 5 এখানে হয় 15, আমি বসাই দিলাম 15, ঠিক আছে ভাইয়া। এবং আমি কি বলছি, ভিত্তি যদি একই থাকে দুইটা ভিত্তির পরিবর্তে একটা লিখতে পারি, তাহলে যেহেতু এক্স আছে ভিত্তি হিসেবে এক্স লিখলাম। গুণ আছে, গুণ থাকলে এদের পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এই এক্স এর পাওয়ার 3 আর এই এক্স এর পাওয়ার 4, 3 আর 4 যোগ করলে হয় 7, ঠিক আছে। তো বলো গুণটা কি বুঝতে পেরেছো, সহজ বিষয়, কিন্তু একটু একবার বুঝলে 2 3 বার একটু প্র্যাকটিস করলে দেখবা হয়ে যাবে। এই জিনিসগুলোর কারণে কিন্তু অনেক সময় ম্যাথ কিন্তু হয় না, ঠিক আছে, অনেক সময় ম্যাথ কিন্তু হয় না। অনেকে কি করে 3 3 5 15, ঠিক আছে, কিন্তু এইটাও কি করে গুণ করে দেয়, এই এক্স এর এক্স আর 3 4 12, অনেকে করে দেয়, তোমরা করো এমন না, অনেকে ভুল করে দেয়। তো এই বিষয়গুলো যেন না হয় এই কারণে ক্লাসটা দেখবা অবশ্যই, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এটা গেল তোমার গুণ। এবার যেটা আছে সেটা হলো ভাগ, যে বীজগণিতের ভাগ কিভাবে হয়। তো আমরা দেখি বীজগণিতের ভাগ কিভাবে হয়। আমি বললাম তোমাকে ভাইয়া, ধরো এ একটা চলক নিলাম এবং বললাম এই একে এ দ্বারা ভাগ করে দেখাও, তো এ দ্বারা ভাগ করে দেখাও। তাহলে ভাগ কিন্তু এভাবেও দিতে পারি, এ ভাগে, অথবা এ ভাগে এভাবেও দিতে পারি। তাহলে এই ভাগগুলো কিভাবে হবে, তুমি সাধারণ অর্থে ম্যানুয়ালি 1/1 কে 1 দ্বারা ভাগ করলে হয় 1, তাই না। কিন্তু একে এ দ্বারা ভাগ করলে 1ই হয়, কিন্তু কিভাবে হয়, কিভাবে হয় দেখো, বিষয়টা হচ্ছে এই ভাগগুলো সূচকের নিয়ম অনুযায়ী হয়। এই এর উপরে পাওয়ার কিছু নেই, তার মানে এর উপরে পাওয়ার আছে 1, ঠিক আছে, এর নিচেরটার উপরে পাওয়ার নেই মানে 1 আছে। দেখো তো এবার এই এ হলো ভিত্তি, এখানে এ হলো ভিত্তি, দুইটা ভিত্তি একই জিনিস, তাহলে দুইটা ভিত্তির পরিবর্তে আমি একটা ভিত্তি লিখতে পারি। এবং এদের যে পাওয়ার গুলো থাকবে
ঠিক আছে, গুণ অবস্থায় থাকলে করেছিলাম যোগ, কিন্তু এবার তার গুণ নেই, এবার আছে ভাগ। তাহলে এবার কি করব? এবার করব বিয়োগ। ঠিক আছে, তাহলে 1 থেকে যদি 1 বিয়োগ করি, 1 বিয়োগ 1, কখন বিয়োগ করবা? যখন তাদের মাঝে ভাগ থাকবে। কখন গুণ করবা, মানে যোগ করবা তো যখন তাদের মাঝে গুণ থাকবে। তো 1 বিয়োগ 1, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, তার উপরে পাওয়ারটা হয়ে যায় 0। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, পৃথিবীর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, যদি কোনো কিছুর পাওয়ার 0 হয়, এটা একটা সূত্র, ঠিক আছে, মনে রাখবা, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। সূত্রটা কি? a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে এর মান, এ দ্বারা বোঝাচ্ছে যে কোনো মান। কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, এর মান 1 হতে পারে। 1 এর পাওয়ার 0 মানে 1, 5 এর পাওয়ার 0 মানে 1। অর্থাৎ কোনো কিছু পাওয়ার যদি 0 হয়ে যায়, তখন টোটালটার মান চলে আসে 1। তাহলে a টু দি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে অ্যাকচুয়ালি আমি a দ্বারা a কে ভাগ করে পাইতেছি 1, a দ্বারা a কে ভাগ করে পাইতেছি 1। এইটা তো যখন দুটোটা পাওয়ার 1 ছিল তখন সম্ভব হয়েছে। কিন্তু আমি এখন তোমাকে বললাম, ভাইয়া 2x² ডিভাইডেড বাই x², বলো তো এখন অ্যান্সার কত হবে? বলো তো অ্যান্সার কত হবে? তুমি কি করবা? দেখো, এখানে 2 আর 2, মানে উপরে 2 আছে, নিচে তো 2 নেই। তাহলে এখানে এই 2 এসে নিচে কিছু নেই, মানে 1 আছে, মানে 1 কে 2 দ্বারা কি ভাগ করে যায়? মানে 2 কে 1 দ্বারা ভাগ করা যায়? তুমি ক্যালকুলেটর করে দেখো, 2 আসবে। তাহলে ভাগ করে দেখো, 2 আসবে। এবং একই একই নিয়মে এই এক্স, ভিত্তি এক্স, এই ভিত্তির পরিবর্তে আমরা একটা ভিত্তি লিখবো, এবং উপরে যে পাওয়ার থাকবে, যেহেতু ভাগ আছে, পাওয়ার গুলো বিয়োগ করে দেবো। তাহলে 2 বিয়োগ 2, এখান থেকে তুমি 2x², 2 বিয়োগ 2 মানে কত? 2 থেকে 2 বিয়োগ হয়ে যাচ্ছে, ক্যালকুলেটর করে দেখো আসবে 0। তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার 0। এখন এই এক্স টু দি পাওয়ার 0 মান আবার কত? কোনো কিছু পাওয়ার যখন 0 হয়, তখন তার মান হয় কত? 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মান হলো 1। তাহলে এখান থেকে 2 একে 2, এখান থেকে কত পাইতেছি? 2 একে 2। তাহলে বুঝতেছো কিভাবে করতে হয়? আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখো, সেটা কি? সেটা হলো, আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 5, ঠিক আছে, আবার নিচে লিখলাম এক্স টু দি পাওয়ার 3। এখন আমি তোমার ধাপ করে বললাম যে তুমি ম্যাথমেটিক্স ম্যাথ যখন করবা, তোমরা যখন ডিরেক্ট ম্যাথ করবা, তখন কি এভাবে করবা? এই যে এক্স টু দি পাওয়ার 5, তারপরে মাইনাস দিবা, তারপরে এই 3 লিখবা, এখান থেকে লিখবা x², এভাবে লিখবা? নয় একারে না। তখন তোমাকে দেখেই বুঝতে হবে, যেহেতু 5 থেকে মানে এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 3, তখন কি হবে? এভাবে বলবা যে এক্স টু দি পাওয়ার 5 থেকে, মানে 5 থেকে 3 চলে যাচ্ছে, তাহলে কত থাকে? এক্স টু দি পাওয়ার 2। এভাবে করতে হবে, ঠিক আছে? এভাবে কিন্তু তখন কিন্তু আর এই যে প্রথমে লিখবা এক্স, দুইটা থাকলে দুইটা ভিত্তির পরিবর্তে একটা লেখা যায়, এবং পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় ভাগ থেকে, এভাবে কিন্তু ম্যাথ করা যাবে না। তখন দেখেই তোমাদের কি করতে হবে, যখন দেখবা ধরো কোনো জায়গায় আছে, ধরো এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই x³ এভাবে ধরো আছে, আবার থাকতে পারে এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 থাকতে পারে। তখন কি করবা? এই যেখান থেকে 6টা থেকে 3 গেলে এক্স টু দি পাওয়ার কত থাকে ভাইয়া? তোমার 3 থাকে। 6 থেকে 3 গেলে এক্স টু দি পাওয়ার 3। এখন তুমি বলতে পারো, ভাই এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, কিন্তু এখানে তো শুধু এক্স আছে। আমি কি বলছি, সূচকের নিয়ম অনুযায়ী কিভাবে করতে হয়, যে দুইটা থাকলে একটা নিতে হয়, ঠিক আছে? তাহলে একটা এক্স এবং এদের সংখ্যাগুলো তোমার কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 6 থেকে 3 গেলে থাকে কত? 3। একইভাবে দুইটার পরিবর্তে একটা এক্স, সংখ্যাগুলো বিয়োগ, তাহলে 8 থেকে 4 চলে যাবে, থাকবে কত? 4। তো এইভাবে জানো তোমরা পারো। গুণের বেলায় কিন্তু একই, ঠিক আছে? ধরো বাই এনি চান্স x² গুণ x³ আছে, তুমি কিন্তু তখন এই যে দুইটার পরিবর্তে একটা লিখবা, তারপর 2 যোগ 3 লিখে পরে অ্যান্সার নামাবা, তোমার হচ্ছে যে 5। এভাবে কিন্তু হবে না। তুমি কি করবা? করলে যে হবে না তা না, কিন্তু করলে যে নাম্বার পাবা, না করলে, এটা না করলে কিন্তু একই নাম্বার পাবা, ঠিক আছে? তো করে সময় নষ্ট করে লাভ আছে? তো এভাবে করে দেবা যে এক্স ইন্টু, যেহেতু x² আর 3, মানে 2 আর 3 যোগ করলে হবে 5। এভাবে তাড়াতাড়ি করে দিবা। ওকে, তো এটা ছিল তোমার ভাগ। তো আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার আমরা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি। এটা ছিল ভাগ, এটুকু জানলেই মোটামুটি চলবে, এর বেশি জানতে হবে না। তো এখন যদি আমরা ভাগে চলে যাই, মানে ভাগ তো করে ফেলেছি, তাই না? এখন সরি ভাইয়া, আমাদের ক্লাসের মাঝে বিদ্যুৎ চলে গেছিল, আবার সেটা পুনরায় এসেছে, ঠিক আছে? তো কিছু মনে করো না।
হয়তো ক্লাসটার লাইটিংটা একটু নষ্ট হয়ে গেছিল, তো এখন আবার পুনরায় ঠিক হয়েছে। ওকে, এবার দেখো, এবার যেটুকু দেখতে পাচ্ছি আমাদের এইটা হয়ে গেছে। এবার পক্ষান্তর করার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এইটা জানতে হবে। এখনো আমাদের দেশে এমন এমন স্টুডেন্ট আছে যারা জানেই না যে ধরো, আচ্ছা বলতেছি, পরেই বলতেছি, মন খারাপ করতে পারে, দরকার নেই। দেখো, পক্ষান্তর করার নিয়ম, ট্রান্সপোজিশন অফ রুলস। ওকে, পক্ষান্তর করার নিয়মটা আসলে কি? ভাই তুই পড়িস কেন? দেখো, পক্ষান্তর করার নিয়মটা একটু লক্ষ্য করো। আমরা কি শিখতেছি? পক্ষান্তর করার নিয়ম এইটা। কি পক্ষান্তর করার নিয়ম? ফার্স্ট অফ অল, 1 নাম্বার, বোঝো আগে কথা। তুমি ধরো ম্যাথ করতেছো, ঠিক আছে, লিখতেছো ax প্লাস 4 সমান 0। ধরো একটা সমীকরণ তোমার সামনে এসেছে। এখন ধরো অঙ্কের সুবিধার্থে, মানে ম্যাথ তুমি করতেছো, এখন ধরো তোমার এই যে 4টাকে, এই 4টাকে ওইদিকে পাঠাইতে হইবে, ঠিক আছে? তাহলে x সমান 4 পাঠাই দিলাম, কোনো সমস্যা? আমার এই 4টাকে পাঠাতে আমি পাঠাই দিলাম। কিন্তু এই জিনিসটা আসলে রং, এটা হবে না। কেন হবে না? তুমি যখন এভাবে একটা পক্ষ থেকে আরেকটা পক্ষে পাঠাবা, এখন এই পক্ষটাকে চিনতে হবে। যে কোনো সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা হলো বাম পক্ষ, একটা সমীকরণের দুইটা মানে পক্ষ থাকে। কিভাবে? ধরো আমি লিখলাম এই একটা সাধারণ সমীকরণ, এটার দুইটা পক্ষ দেখো, এই সমান চিহ্নের, এই যে তোমার সমান চিহ্নের বাম দিকে যা থাকবে, সোজা বাংলায় বুঝো, সেটাকে বলে বাম পক্ষ। এবং এই সমান চিহ্নের ডান দিকে যা থাকবে তাকে তুমি মনে করবা ডান পক্ষ। তাহলে এইটা বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ। এখন আমি বলতেছি যে এই বাম পক্ষ থেকে যে কোনো একটা উপাদানকে আমি ওদিকে ছিটকে মেরে দিয়ে দিলাম, এখন মানে পক্ষ চেঞ্জ করলাম, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিলাম বা ডান পক্ষ থেকে কাউকে বাম পক্ষে আনলাম। তো সেক্ষেত্রে আসলে জিনিসটা কিভাবে হয়? দেখো তো, এই 4 এর পিছনে কোন চিহ্ন আছে? যোগ চিহ্ন আছে। যদি তুমি এই 4কে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসো, তখন এই যোগ চিহ্নটা হয়ে যাবে বিয়োগ। মানে যে কোনো রাশির ক্ষেত্রে, শুধু 4 এর ক্ষেত্রে নয়, এখানে যা বসুক, যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে তুমি কোনো কিছুকে পাঠাও এবং ওই সংখ্যা বা যে কোনো রাশির পিছনে যদি যোগ থাকে, তখন ওই চিহ্নটা হয়ে যাবে বিয়োগ। ঠিক আছে? তাহলে এটুকু বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ যদি দেখো, ধরো 3x মাইনাস এক্স সমান 0, ঠিক আছে? এখন ধরো আমার এই এক্সটাকে ওদিকে পাঠাতে হবে, ঠিক আছে, কোনো কারণে। তাহলে 3x, এই এক্সটাকে তুমি পাঠাবা, কিন্তু এক্স ছিল বিয়োগ, এবার আর কিন্তু ওইদিকে পাঠাইলে বিয়োগ থাকবে না, ওইটা হয়ে যাবে যোগ, যোগ এক্স হয়ে যাবে। পিছনে যোগ চিহ্ন তার লেখা লাগে না, কারণ যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যার পিছনে কোনো চিহ্ন নাই মানে ওইটা প্লাস চিহ্ন, আমরা তো জানি সেটা, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা কে বুঝতে পেরেছো বলো ভাইয়া? বুঝতে পেরেছো এটা? ওকে, তাহলে এটা ছিল তোমার যোগের ক্ষেত্রে, পক্ষান্তর করার যোগের ক্ষেত্রে। একইভাবে 2 নাম্বার যদি আমরা একটু লক্ষ্য করি, একইভাবে ধরো এই জিনিসটাই ax-4 আমি লিখলাম, লেখার পরে 0 দিলাম। এখন ধরো আমার এইবার এই -4 কে আমাকে ওইদিকে পাঠাইতে হবে, ধরো 4 কে পাঠাইতে হবে, -4 না, তুমি জানো না যে এটা মাইনাস, এই যে মাইনাসটা আসলে যে 4 এর, তা তুমি ধরো জানো না। তাহলে তুমি কি করবা? এই 4টাকে পাঠাবা ax, এবার 4টাকে পাঠাবা তো বুঝলাম, কিন্তু তখন তোমাকে এই যে 4 ওর চিহ্নের দিকে নজর রাখতে হবে, যে চিহ্নটা আসলে কি আছে, মাইনাস আছে না। এবার ওই ডান পক্ষে পাঠানোর পরে চিহ্নটা হয়ে যাবে প্লাস, আর পিছনে প্লাস চিহ্ন তার দেওয়া লাগে না। তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে যোগ বিয়োগেরটা তো বুঝতে পারতেছি। আবার একইভাবে ধরো তোমার এখানে আছে, ধরো 4x, ওদিকে আছে তোমার 3, এইভাবে ধরো আছে, ঠিক আছে? এখন কোনো কারণে তোমার ওই 3 কে ধরো জোর করে টেনে বাম পক্ষে নিয়ে আসতে হচ্ছে দরকার তোমার, তখন তুমি কি করবা? তখন কি এভাবে করবা, 4x এখানে যেহেতু কিছু নেই, তাহলে এইভাবে ঠিক ধরে এখানে নিয়ে আসবো সমান 0, মানে যেভাবে আছে ওইভাবে তুমি ধরে নিয়ে আসবা না। আমি তোমার কি বলেছি যে ভাইয়া, কোন সংখ্যার পেছনে যখন কোনো চিহ্ন থাকে না, তখন তার সাথে যোগ চিহ্ন থাকে। এখন যেহেতু ডান পক্ষে যোগ ছিল, ওইটা ধরে তো তুমি বাম পক্ষে আনতে চাচ্ছ, তাহলে ওই যোগটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এবার যোগটা হয়ে গেল বিয়োগ। আর ওদিকে যেহেতু 3 ছেড়ে ছিল, এখন ধরে এদিকে নিয়ে আসছো, তখন ওখানে কিছু নেই, তাই কোনো কিছু না থাকলে সেখানে একটা 0 থাকে, ঠিক আছে?
তখন সেখানে একটা 0 থাকে। ওকে, তাহলে এই জিনিস দুটা বুঝতে পারতেছো। এবার আসো আমরা 3 নাম্বার স্টেপে চলে যাই। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হলো, ধরো এবার আমি একটু অন্য চলক দিয়ে লিখি। ধরো বিওয়াই সমান হলো তোমার সি, এভাবে আছে বিওয়াই সমান সি। এখন কোনো কারণে এই ওয়াই কে আমি রাখলাম, ধরো আমার এখন ম্যাথে এই বি কে ওইদিকে পাঠাইতে হইবে, ঠিক আছে? তখন দেখো তো ভাইয়া, এই বি এর সাথে কি অবস্থায় আছে ওয়াইটা? গুণ। দুইটা জিনিস যখন ধরো আমি লিখলাম বাই এনি এ বি, দুইটা জিনিস যখন এভাবে পাশাপাশি থাকে, এভাবে পাশাপাশি লিখলে বুঝবা ওই দুইটা গুণ অবস্থায় আছে, ওই দুটা গুণ অবস্থায় আছে। আবার এ ইন্টু বি, এইটা তো সরাসরি গুণ দেখতেই পাচ্ছ, আবার এই গুণটাকে এ ইন্টু বিও লিখতে পারে, ঠিক আছে? তাহলে বি ওয়াই কোনো চিহ্ন নাই, মানে এদের মধ্যে অবশ্যই গুণ আছে। তাহলে যখন বাম পক্ষে গুণ আছে, আমি এটাকে ধরে ডান পক্ষে পাঠাবো, তাহলে ডান পক্ষে আগে তো সি ছিল, তাহলে এই সি এর সাথে বিটা ভাগ হয়ে আসবে, ভাগ হয়ে আসবে। তাহলে কি বুঝলাম? বাম পক্ষে যদি তোমার গুণ থাকে, ডান পক্ষে ওইটা ভাগ হয়ে আসবে। আবার কোনো কারণে এই বি কে আমার ধরো বাম পক্ষেই আবার আনতে হবে, তাহলে এবার যেহেতু এখানে ভাগ ছিল, আমি টেনে বাম পক্ষে নিয়ে আসবো। বাম পক্ষে নিয়ে আসলে ওই ভাগটা এখানে এসে গুণ হয়ে যাবে। তাহলে ওয়াই ইন্টু বি অথবা বি ওয়াই, একই কথা। কেন ভাইয়া? 1 ইন্টু 3 অথবা 3 ইন্টু 1, একই কথা না? 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাই গুণের বেলায় কোনটা আগে পরে লিখলা ওইটা ম্যাটার করে না, ঠিক আছে? তো এটা ছিল তোমার ভাগের নিয়ম। বলো ভাগেরটা বুঝছো কিনা? এটা কিন্তু সহজ একটা নিয়ম, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে ছোট ছোট বিষয়ের কারণে অনেক ম্যাথ হয় না। তাহলে এখন কি শিখলাম? যে বাম পক্ষে যোগ থাকলে ডান পক্ষে সেটা হয় বিয়োগ, ডান পক্ষে বিয়োগ থাকলে সেটা বাম পক্ষে এসে যোগ হয়ে যায়। একইভাবে যদি বাম পক্ষে গুণ থাকে, সেটা দাঁড়াও ভাই আমার ডাস্টারটা পড়ে গেছে, কিছু মনে করে না, উঠাই নেই, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, যদি আবার বাম পক্ষে গুণ থাকে, ডান পক্ষে ভাগ হয়ে যাবে, বাম পক্ষে ভাগ থাকলে ডান পক্ষে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা সামনের দিকে চলে যাই। তো আমরা এইটা মুছে দিই, এইটা মুছে দিই। এখন আমাদের সামনের যে আলোচনা আছে সেটা হলো চিহ্নের গুণফল ও কিছু বিশেষ নিয়ম। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যা আছে এরপর থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই জানতে হবে, মূলত এইগুলোই দরকার, ঠিক আছে? দেখো, চিহ্নের গুণফল। চিহ্নের গুণফল বলতে, যেমন ধরো তুমি কি করবা, ধরো ওয়ান, এই ওয়ানের পিছনে কিছু নাই মানে কত আছে, ধরো তোমার আমি বললাম কোনো ক্ষেত্রে -3 × +4, এইটাকে গুণ করে দেখাও তো। তখন কি তুমি কি করবা? 3 × 4 = 12, এটাই লিখে দেবা? না, তখন আর এইটা লিখতে পারবা না। তখন হিসাব আছে। হিসাব কি? তখন তোমার যে সংখ্যা, তোমাকে দেখতে হবে সংখ্যার সাথে যে চিহ্ন আছে, তখন ওই চিহ্নগুলোকে গুণ করতে হবে। ধরো এখানে লিখলাম যে -3 × -4, ঠিক আছে? তখন এটা গুণ করলে কি হবে? গুণ করলে হবে 12। আবার তোমাকে আমি বললাম -3 × 4, এইটা গুণ করলে হবে -12। তুমি আমার প্রশ্ন করতে পারো, ভাই এইখানে কেন +12 হইলো আর এইখানে কেন -12 হইলো? ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা বোঝার জন্যই এখানে কিছু জিনিস দেখো আমি লিখতেছি। প্লাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু প্লাস, আবার প্লাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু মাইনাস। আবার লিখলাম তোমার মাইনাস ইন্টু মাইনাস ইজ ইকুয়াল টু প্লাস, ঠিক আছে? আবার লিখলাম মাইনাস ইন্টু প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস। এই কটা জানতে হবে, এই কটা জানলে দেখবা তুমি প্রো হয়ে গেছো। এখন এখান থেকে তুমি বলবো ভাই এগুলো আবার কি, বুঝতেছি না। দেখো, যখন কোনো সংখ্যা বা যে কোনো রাশি তুমি প্লাসের সাথে প্লাস গুণ করবা, গুণ, যেমন দেখো তো একটা জিনিস, দেখো এই জিনিসটা, যেমন ধরো -a গুণ +2, ঠিক আছে? +2। এখন ধরো এই a আর 2 নাই, তাহলে এখানে আসলে কি হয়েছে? যে মাইনাসের সাথে প্লাস গুণ হয়েছে। তাহলে এভাবে যখন মাইনাসের সাথে প্লাস গুণ হবে, অথবা এখানে লিখলাম +2 প্লাস ইন্টু +4, এটা লিখলাম। ধরো এখন এই 2 আর 4 আমি মুছে দিলাম, তাহলে এখানে কে কে পড়ে রইলো?
ইন্টু প্লাস, মানে প্লাসের সাথে প্লাস গুণ হচ্ছে। তাহলে যখন এভাবে প্লাসের সাথে প্লাস গুণ হবে তখন ওই জিনিসটা গুণের পরে প্লাসই হয়ে যাবে, তো তখন ওই চিহ্নটা কি হবে, প্লাস হবে। একই ভাবে দেখেন একটা ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখো, যেমন +2, এই 2 তো এখানে +2 না, শুধু 2 মানে কি +2 ইন্টু 1, তখন গুণের পরে যে 3 2 একে 2 পাবা, ওই 2টা তুমি +2 লিখবা, ঠিক আছে, কারণ প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হয়, এখানে +2 লিখতে হবে। এই দেখো না, প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস। একই ভাবে নিচেরটা, এই যেখানে +2 লিখলাম, +2 শুধু 2 মানে +2, কিন্তু এইখানে আমি -1 লিখলাম। এখন তুমি গুণ করে কত নামাবা? এখন দেখো এইদিকে ফোকাস করো, প্লাস যদি মাইনাসের সাথে গুণ হয় তখন সেটা উত্তরে মাইনাস হয়ে যায়, তখন এই যে 2 একে 2, এইটা তো তুমি লিখবাই, কিন্তু এটা যেহেতু প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়ে যাবে। একই ভাবে মাইনাসের সাথে যদি মাইনাস গুণ করো, যেভাবে দেখো এভাবে -2 ইন্টু -1, অর্থাৎ মাইনাসের সাথেই মাইনাস গুণ, তখন কি হয়ে যাবে, মাইনাসের সাথে মাইনাস যদি গুণ করো উত্তরটা তখন প্লাস চলে আসবে, তাহলে 2 একে 2 হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস ছিল, গুণ হয়ে প্লাস হয়ে গেছে। একই ভাবে ভাইয়া মাইনাসের সাথে যদি আবার প্লাস গুণ করো তখন মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, যেমন এই দেখো -2 ইন্টু +1 ইন্টু +1, তাহলে -2 ইন্টু +1 গুণ হয়ে -2 হয়ে যাবে। তাহলে বুঝতে পারতেছো সূত্র তোমরা কিভাবে মুখস্থ করবা, যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস। তো এই বিষয়গুলো জানলে দেখবা তোমাদের ম্যাথ খুবই সহজ হয়ে গেছে। এগুলো জানতে হবে, অনেক ক্ষেত্রে দেখবো অনেকে মিস হয়ে গেছে, এগুলো তোমরা বোঝো না, যে কারণে ম্যাথমেটিক্স বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে। দেখা গেছে ভাইয়ারা বর্তমানে কি করেন, অনেক তাড়াতাড়ি করিয়ে যাচ্ছে, তুমি যারা বুঝে তাদের ক্ষেত্রে তো সহজ, কিন্তু যারা না বুঝে তখন ওই বিষয়গুলো তারা মানে নিজেরা কি করবে বুঝতে পারে না, ঠিক আছে, যেখানে কি হলো আসলে। তো এই বিষয়গুলো জানা খুবই দরকার। তো বলো চিহ্নের এই, এখন চিহ্নটা তো গেল, এখানে আরো কিছু কথা আছে, কিছু বিশেষ নিয়ম। ও সরি ভাইয়া, আমার একটা কনসেপ্ট বা 2-3টা কনসেপ্ট মিস হয়েছে, সেটা কি, এই যে পক্ষান্তর করার নিয়ম বা ট্রান্সপোজিশন রুলস, এখানে আরো 2টো কনসেপ্ট ছিল, সরি যে আমি একটু ভুলে গেছিলাম। তো এখানে আমরা একটু ফিরে যাই, ঠিক আছে, একটু ফিরে যাই। সেটা কি, ধরো কোন একটা রাশি তো 2টা পক্ষ থাকে, ধরো এভাবে আছে, এইভাবে আছে, এ একটা তোমার উদ্দীপক বা এ একটা তোমার ম্যাথই ধরলাম। এখন এইটা বাম পক্ষ আর এটা ডান পক্ষ। এখন কোনো কারণে উপরে যে থাকে x² আছে, কোনো কারণে এই স্কোয়ারটাকে বা এই স্কোয়ারটাকে অথবা পাওয়ার 2টাকে এটা আমার ওদিকে পাঠাইতে হইবে, মানে ডান পক্ষে পাঠাইতে হবে। এখন তুমি যদি স্কোয়ারটাকে পাঠিয়ে দাও তখন কি হবে জানো, স্কোয়ার পাঠালে তখন সেইটা এইভাবে এইভাবে তোমার রুট হয়ে যাবে, এটাকে বলা হয় তোমার বর্গ, তখন ওইটা হয়ে যাবে বর্গমূল, এটা হয়ে যাবে বর্গমূল, এটা হয়ে যাবে ভাইয়া বর্গমূল। বলো বুঝছো কিনা? একই ভাবে ধরো আমি চাইতেছি এই রুটটাকে এবার এদিকে নিয়ে আসতে, তখন ওই রুটটা এদিকে আবার x² রূপে চলে আসবে, তাহলে ওদিকে পড়ে থাকবে a। তাহলে কি বুঝলাম, যদি বাম পক্ষে স্কোয়ার থাকে ডান পক্ষে সেটা রুট হয়ে যাবে, এবং ডান পক্ষের রুট যদি বাম পক্ষে নিয়ে আসি সেটা স্কোয়ার হয়ে যাবে। একইভাবে যদি বাম পক্ষে কিউব থাকে বা পাওয়ার 3 থাকে, ওইটা আমি ডান পক্ষে পাঠাতে চাচ্ছি, তখন ওই কিউবটা ডান পক্ষে কিউবিক রুট হয়ে যাবে, অর্থাৎ ঘনমূল হয়ে যাবে। এটা ছিল বর্গমূল আর এটা হয়ে যাবে ঘনমূল, ঠিক আছে। আর একটা বিষয়, অনেকে এই জিনিসটা একটু ভুল করে, সেটা কি, যদি কোনো কিছু কি স্কোয়ার করা হয় তাকে বলা হয় বর্গ করা, অথবা যদি কোনো কিছুকে কিউব করা হয়, আমি ভুলে গেছিলাম, এই যে এইটা রুট করা হয় তখন তাকে বলবো বর্গমূল। এই জিনিসটাও কিন্তু বোঝার বিষয়, বুঝছো? তোমাদের মানে হাসির পাত্র হয়ে যাও, তবু বলতেছি, আমি একটা সময় যখন আমার স্যার বলতো বর্গমূল করো বা বর্গ করো, আমি বুঝতাম না যে কোনটা করবো। আমি এই বর্গমূল বললে বর্গ করে বসে থাকতাম, আবার এই বর্গ বললে বর্গমূল করে বসে থাকতাম। তো এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে, বর্গমূল আর বর্গ। ওকে, তাহলে আশা করি এটুকু বুঝতে পারতেছো, ঠিক আছে। ওকে, আর একটা কথা, রুট, এই রুটের মান হয় সবসময় হাফ। রুটের মান কত? হাফ। এই জিনিসটা মনে রাখবা, রুটের পরিবর্তে তুমি ধরো আছে √2, 8, এবার তুমি লিখতে পারবা 2 এই পাওয়ারে লিখতে পারবা হাফ,
এই হাফটা কিভাবে হলো, এই রুটের পরিবর্তে হয়েছে, এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে এটুকুই ছিল আমার মিসিং যেটু হয়েছে। এবার আমরা তাহলে পিছনে আগেরটা চলে যাই। বিশেষ কিছু নিয়ম, বিশেষ কিছু নিয়ম, সেই বিশেষ নিয়মটা কি আমরা একটু দেখি। বিশেষ নিয়মটা হলো, দাঁড়াও, এখানে ধরো আছে -x, এখন তোমার যদি আমি বলতাম +x, তুমি যোগ করে নামাই দিতে 2x, কারণ আমি তোমাকে প্রথম দেখাইছি। এখন বললাম -x, এই দুইটাকে তুমি সমাধান করো তো। এখন আমি তোমারে বললাম এইটা সমাধান হবে -2x, কিভাবে হলো? তুমি চিহ্ন ঠিক রেখে সহগগুলো যোগ করে দেবা। কিভাবে? তাহলে মাইনাস আছে, মাইনাসই লিখলাম, যেহেতু একটা x আর একটা x, এই দুইটা x। একইভাবে যদি আমি তোমারে বলি -5x, -2x, এখন কি করবা? তাহলে এই চিহ্ন ঠিক রাখবা, মাইনাসের মাইনাস দিবা এবং এইগুলা যোগ করে দিবা, তাহলে 5x আর 2x যোগ করলে হয় 7x। ঠিক আছে? তো এই জিনিসগুলো যেন ভালোভাবে বুঝো। তাহলে এইটা বুঝলাম। আর এটা ছিল তোমার এখানে বিশেষ বিশেষ কিছু নিয়ম। ওকে, এবার আসো উৎপাদক বা ফ্যাক্টর। এই উৎপাদক বা ফ্যাক্টরটা বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না বুঝলে হবে না। উৎপাদক কি দেখো, উৎপাদক বা ফ্যাক্টর, ঠিক আছে? উৎপাদক বা ফ্যাক্টর, এটা বুঝতে হবে। আমি একটা বীজগণিতিক রাশি ধরো লিখলাম a² - b², এটা সবাই একটু পরিচিত এটার সাথে। এই সূত্রটা আমরা জানি a + b * a - b, এইটা আমরা জানি, ঠিক আছে? এখন দেখো তো ভাইয়া, এই বীজগণিতিক রাশিটা এখানে যোগ বিয়োগ আকারে ছিল, ঠিক আছে? কিন্তু এইবার এইটা এখানে কি বিয়োগ আকারে আছে? এটুকু একটা জিনিস, এটুকু একটা জিনিস এখানে পাশাপাশি আছে, তার মানে গুণ। তার মানে কি, একটা বীজগণিতিক রাশি এখানে গুণ আকারে প্রকাশ পেল। তাহলে যখন কোনো বীজগণিতিক রাশি এভাবে গুণ ফল রূপে প্রকাশ পায়, তখন ওই জিনিসটাকে বলা হয় এই প্রথম বীজগণিতিক রাশির উৎপাদক। তাহলে উৎপাদক কি, যে কতগুলো বীজগণিতিক রাশি কতগুলো বীজগণিত রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে বলা হয় উৎপাদক। তাহলে উৎপাদক বুঝলাম, ঠিক আছে? আর বিশেষ টিপসটা হলো, এখানে যে বিশেষ টিপসটা হলো সেটা কি, সেটা আমরা এখানে 2 বার লিখেছি, বিশেষ নিয়মটাই ছিল বিশেষ টিপস। তাহলে এখান থেকে এরকম একটু করে দিই ভাইয়া, মিসিং করে দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আসো প্রয়োজনীয় সূত্রাবলী। প্রয়োজনীয় সূত্রাবলীগুলো আমি এখানে বেশি আলোচনা করব না। এখানে তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি যে এই সূত্রগুলা তোমাদের কোনটা প্রয়োজন, আমরা একটা শীট বানিয়ে ওই শীটটা তোমার এই ক্লাসের নিচে কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো এটাই ছিল আমাদের বেসিক পর্ব। আশা করি এটা করলে তোমাদের ম্যাথমেটিক্স বুঝতে খুবই সহজ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সালামু আলাইকুম।